দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, রাজনীতির নামে কেউ অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জাতিকে ধোঁকা দিয়েছে বিএনপি। রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির। ভারতের বিরুদ্ধে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অভিযোগ। সেখানে শুধু মুসলিম নামের পরিচয় মানুষকে নাজেহাল করা হচ্ছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা সভা। মির্জা ফখরুল বললেন, বাংলাদেশ ভারত সুসম্পর্ক নির্ভর করছে ফারাক্কা চুক্তির ওপর। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা হামলা। স্বাস্থ্যের এডিজিও পেয়েছেন হুমকি। প্রতিটা মুহূর্তে আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায়। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। হামে আজ আরও 2 শিশুর মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, বিস্তার রোধ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহের সংকট মোকাবেলা সম্ভব। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির কারণে বিপাকে 26 উদ্যোক্তা। ভুয়া এলসির মাধ্যমে শত শত কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। রাজনীতির নামে কেউ অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে মানুষের ভাগ্য উন্নয়ন ও দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এই জেলায় ইপিজেড কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদপুর থেকে সহকর্মী সাজ্জাদ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরেক সহকর্মী আরফিন শাকিল। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ধুঁকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার 672 বর্গমাইলের এই জনপদ উন্নয়ন পিছিয়ে যোগের পর যোগ। সেই চাঁদপুরে প্রায় 22 বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের 370 জন সুবিধাবঞ্চিত নারী। এ পর্যায়ে গ্রহণ করছে তাসলিমা। চাঁদপুরের প্রায় 26.5 লাখ মানুষের একটা অংশ প্রবাসী। কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে। বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই 20 কোটি মানুষের হাতকে 40 কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে চাঁদপুর সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 80 দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়াখাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। যোগ দেন বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারের পথসভায়। কুমিল্লাকে বিভাগ করা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দেন তিনি। আসার সময় আমি দেখলাম সবাই স্লোগান দিচ্ছে, কি চাই? কুমিল্লা বিভাগ। ঠিক আছে,
কথা শুনতে হবে তো, কথা না শুনলে কেমন করে হবে? এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। পুরযাত্রায় মানুষের রক্তিম ভালোবাসা সিক্ত হন খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। চলতি মাসেই নানাবারই ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে আজ 3 মাস পূর্ণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা কিংবা দলীয় ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটের পর তার বাস্তবায়নে কখনো ছুটে যান উত্তরে, কখনো পশ্চিমে, এবার এলেন দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা চাঁদপুরে। বার্তা পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নির্ধারিত কোনো জেলা কিংবা নির্দিষ্ট অঞ্চল গুরুত্ব পাবে না, বরং উন্নয়ন অগ্রযাত্রা সমানভাবে গুরুত্ব পাবে সারা বাংলাদেশ। ইলিশের বাড়ি চাঁদপুর এসে প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেননি, বরং এই অঞ্চলের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বেকারত্ব নিরসনের, পাশাপাশি এখানকার মৎস্য আর প্রবাসীদের জীবনমান বদলে দেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চাঁদপুর। বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে, তাই ক্ষমা চেয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ ও মানবাধিকার কমিশন না মেনে দলটি বিগত স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ। জনগণের কথা, জনগণের রায় সে যদি মানতে না চায়, এদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে চায় না। হয়তো অল্প সময়ে তারা বাস্তবায়ন করতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু সেই জন্য যে সদিচ্ছা প্রকাশ করা সেটাতে কিন্তু নাই। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা আশঙ্কা করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার চেপে বসতে পারে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে ভারতও শান্তিতে থাকবে না। বাংলাদেশ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকার ক্ষমতায় আসলেও দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানামুখী সংকটে জর্জরিত। এই সংকট ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দলেও দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানামুখী সংকট জর্জরিত। এই সংকট ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্য জোটের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, রাজশাহী। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের সাথে হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এরপর এই চুক্তি নবায়নে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বৃহৎ জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। আজ ফারাক্কা লং মার্চ দিবসের দিনভর সরকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ে ছিল এই আলোচনা।
এ নিয়ে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তথ্যমন্ত্রীও গঙ্গা চুক্তি নবায়নে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দেন। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি। এরপর ভারতের সাথে অভিন্ন 54টি নদীর পানি বন্টনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত, ওই 3 বছর 5 বছর 7 বছর 2 বছরের চুক্তি কাজে আসবে না। শনিবার ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা। এই বিষয়ে কথা বলেন সিনিয়র নেতারা। আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না যে 3 বছর 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। এটা মত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এফেক্টেড। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। এই স্লোগানটা মুখরিত করা দরকার। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষ জানে কিভাবে গঙ্গা চুক্তি নবায়ন করতে হয়। এ বিষয়ে এখন থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়ব। সরকারের কাছে প্রত্যাশা করব ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় স্বার্থ রেখে কিভাবে আমরা নতুনভাবে চুক্তি নবায়ন করব, সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে শুরু করা দরকার। এই আলোচনা সভায় গঙ্গা চুক্তি নবায়নে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে পদ্মা ব্যারেজ অনুমোদনের ফলে পানি বন্টন নিয়ে ভারতের ওপর চাপ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা খোদ রাজধানীতেই। এক সন্ত্রাসের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। কথা না শুনলেই হুমকি, হামলা, খুন। হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এসব বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানান, তাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। আর এসবের মূলে রুবেল গ্রুপ। হাসান বিজবার প্রতিবেদন। 20 এপ্রিল বেলা 3:30টা রাজধানীর টিবি গেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই দিক থেকে 2টা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ হামলাকারী ও তাদের গডফাদারের নাম সবার জানা। আতঙ্কে আর ক্যান্সার হাসপাতালে কাজে যোগ দেননি ডাক্তার আহমদ। তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। শুধু ডাক্তার আহমদ নয়, রুবেল বাহিনীর বর্বরতার শিকার বক্ষ ব্যাধি হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তাও। জীবন বাঁচাতে তিনিও বদলি হয়ে যান অন্য হাসপাতালে। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। সব ঘটনার মূলেই টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আছে নার্সিং মহাবিদ্যালয়। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে গুলি চালায় রুবেল বাহিনীর সদস্যরা। আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? শুটিং গুলির ঘটনা পেছনে। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট। টেন্ডার না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিচালককে। কিন্তু তারা জোর করছে, বারবার আমাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। তো আমি তারপরে হুমকিতে তো ভয় পাবো না। ক্যান্সার হাসপাতালের পাশের এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। কি টাকা দাও? টাকা দে। পিস্তল বাইরে গেছে, 2 বা 3 বার পিস্তল বাইরে গেছে।
শুধু হুমকি হামলা নয়, আছে হত্যার ঘটনাও। 9 মাস আগে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আমি আরেক জায়গায় চলে গেছি বানানতে, আইসা দিয়ে খুন হয়েছে। কে বা কারা মারছে তা জানি না, শুনছি 2টা লোক মাস্ক পরা ছিল, তারা এসে গুলি করে চলে গেছে। পারিবারিক এই ছবির ডান পাশের ব্যক্তি জামাল হোসেন, ফাতেমার বাবা। আমার বাবার নয়, আমার বন্ধুর বাবা আসছে। তোর বাবা কোথায় গেছে? আকাশে গেছে। বাবাকে প্রতিদিন খুঁজে ফেরে তার আদরের কন্যা। ঘুম পাড়িয়ে দেয়া, চকলেট কিনে দেয়া সেই বাবা কোথায় হারিয়ে গেছে? বাবার লেগে কান্নাও করি, যখন মনে পড়ে বাবা নাই, বাবা থাকলাম, বাবার সাথে ঘুমাইতাম, তো বাবা আমার ঘুম পাড়ায় দিত অনেক। ঘটনার পর মামলা করে জামালের পরিবার। প্রধান আসামি আজিজ রুবেল। এতেই ভয়াবহ হুমকিতে পড়ে জামালের পরিবার। হার্ট অ্যাটাকে মারা যান তার বড় ভাই। আমার বড় মেয়ে পরশুদিন রাতেও দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, বাবার কথা মনে পড়তেছে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে রাতের বেলা বসে খাটের উপর কান্নাকাটি করে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায় নাকি। এর ভিতরে আমি জিটিও করছি, আমিও জিটি করছি, আমার মিজু ভাই আলম ওনারও জিটি করছে যে আমাদের মাইরা ফেলাইব। অপরাধ জগতে রুবেলের পথচলা বক্ষব্যাধি হাসপাতালের এই বস্তি থেকে। এখান থেকে বছরে ভাড়া তোলা হয় কোটি টাকার বেশি। আর পুরো এলাকায় ছোট বড় মিলিয়ে দোকান বসে 100-র বেশি। আমি কালকে বিকেল বেলা আসি, আমি তো জানি না বর্তমানে মালিক। 2000 টাকা। জি আসে একজন। বস্তির সামনে খাবারের এই দোকান চালায় আজিজ রুবেলের বোন রুমা। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক আহমেদ হোসেনের উপর হামলার পর এটি বন্ধ করে দেয়া হলেও আবারও চালু হয়েছে। রুমা আপা নামে একজন আছে, উনি আমাকে আসতে বলছে, উনি আর কি দোকান খুলতে বলছে, আর কি খুলছি আর কি। অর্থাৎ মহাখালীর এই হাসপাতাল পাড়ায় রুবেলের কথার বাইরে কিছুই হয় না। কিন্তু কে এই রুবেল? জানা যায় নার্সিং কলেজের এক কর্মচারীর ছেলে তিনি। বিদেশে বসে নিয়ন্ত্রণ করেন মহাখালীর অপরাধ জগৎ। ডাক্তার আহমদকে কোপাতে 20,000 টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী। সবাই তার নাম শুনলেও দেখেনি কেউ। আগে শুনছি যে ওনারা এখানেই থাকতো, বক্ষব্যাধির ভিতরেই থাকতো। আমি 34 বছর চাকরি করি, আমার 34 বছরে আমি দেখিনি। আমরা বলা মানে বুঝেন তো। সব মিলিয়ে মহাখালীর হাসপাতাল পাড়ায় এখন রুবেল আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। সরকারি কাজে বসলে তো ভয় করলে চলবে না, আমরা কাউকে ভয় পাচ্ছি না। একদম স্ট্রেট লাইনে টেন্ডার যাবে, এখানে কার নাম আসছে, কে আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। হাসপাতাল পাড়ার নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকেও। পরশুদিন আমার জীবননাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের চিঠি একটা আসছে। পুলিশ বলছে মহাখালী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং রাখছি এবং এই ঘটনার আগের থেকেও পুলিশের তৎপরতা ছিল এবং ঘটনার পরপর আমার পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে মহাখালীর হাসপাতাল পাড়ার নিরাপত্তায় বক্ষব্যাধি হাসপাতালে পুলিশ ফাঁড়ি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে তা চালু হবে তা ঠিক হয়নি এখনো। এটি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ছাদ। ঠিক এক বিল্ডিং পরেই স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পায়ে হাঁটার দূরত্ব 1 মিনিটেরও কম সময়। এত কাছের প্রতিষ্ঠানেই যদি টেন্ডার কেন্দ্রিক এত ধরনের হুমকি হামলার ঘটনা ঘটে এবং পাশের আরেক হাসপাতাল বক্ষব্যাধিতে খুনের মতো ঘটনা ঘটে, তাহলে দূরের প্রতিষ্ঠানগুলোতে কি হয় তা হয়তো সহজেই অনুমান করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনা আসে না প্রকাশ্যে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার ডাক্তার নাসির ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। এই ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসির ইসলামকে চিকিৎসায় অবহেলার অভিযোগে ধাওয়া দেয় রোগীর স্বজনরা। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে হাসপাতালের টয়লেটে আশ্রয় নেন তিনি। তবে বিক্ষুব্ধ স্বজনরা টয়লেটের দরজা ভেঙে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে হাসপাতালের বাইরে ফেলে রাখা হয়।
এই ঘটনা শুক্রবার মধ্যরাতের। লাল মিয়া নামে এক ব্যক্তির মারা যাওয়াকে কেন্দ্র করে চিকিৎসকের উপর এই হামলা। তার হত্যাকারী এই ধরনের অপবাদ দিয়ে তার উপর গায়ে হাত তুলেছে এবং সেই গায়ে হাত তোলাটা খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডাক্তার নাসিরকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে। তাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সহ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমার সহকর্মী যারা ডাক্তার সাহেবরা আছেন, ওনাদের তৎপরতা, ওনাদের দ্রুত চিকিৎসার মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা এবং এখানে আসার পরও ওনারা যেভাবে চিকিৎসা করেছেন, আমার বিশ্বাস আমাদের এই সহকর্মীকে আমরা আল্লাহর রহমতে হয়তো সুস্থ করে ইনশাআল্লাহ আমরা আবার কর্মে ফিরিয়ে আনতে পারবো। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে কোনো চিকিৎসকে যেন এই ধরনের হেনস্থার শিকার না হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডাক্তার জাহিদ রায়হান তাকে দেয়া হুমকির কথা জানান সাংবাদিকদের। নামবিহীন একটা চিঠি, হুমকি, এগুলো আমলে নিলে আমরা তো কাজ করতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হামে মৃত্যু হলো আরও 2 শিশুর, দুজনেই সিলেটের। এ নিয়ে ছোঁয়াচে এই রোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 453 জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার ও জটিলতা কমাতে না পারলে আইসিইউ বৃদ্ধি করেও সংকট মোকাবেলা সম্ভব হবে না। রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে সরকারকে কর্মসূচি গ্রহণের পরামর্শ তাদের। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়েছে হাম। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 52,000-এর বেশি। গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 961 জন, আর মৃত্যু হয়েছে আরও 2 জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 453 জনে। এমন পরিস্থিতিতে ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামের বিস্তার রোধ এবং সুচিকিৎসা নিশ্চিতের উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যথায় আইসিইউর সংখ্যা বৃদ্ধি করলেও সংকট মোকাবেলা সম্ভব হবে না বলছেন তারা। ব্যক্তিরা বলছেন সব ঠিক আছে, সব কিছু নিয়ন্ত্রণে, কেন জরুরি অবস্থা জারি করবো? আমাদের আইসিইউ যথেষ্ট আছে, তাহলে আমরা কেন দেখছি শিশুরা এখনো মারা যাচ্ছে? কাজে এই অবস্থাটা নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের এটা যে কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, পাবলিক হেলথ অ্যাপ্রোচ, কমিউনিটিতে আপনার শিশুদেরকে ম্যানেজ করার যে প্রাথমিক কাজটা, সেটা এখন আমরা শুরু করি। আগামী 7 দিনের মধ্যে আমরা জটিল রোগীর সংখ্যা অনেক ড্রপ ডাউন করবে। অন্তর্বর্তী সরকারের অবহেলায় এই সংকট তৈরি হয়েছে। তবে সুচিকিৎসা নিশ্চিত না করা, অপর্যাপ্ত আইসিইউ এবং চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে না পারার দায় বর্তমান সরকারও এড়াতে পারে না বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা না করার মধ্য দিয়ে এদেশের জনসাধারণের স্বাস্থ্য অধিকারের, যার মধ্যে একটি হচ্ছে তার হাম হয়েছে কিনা এই পরীক্ষাটি নিশ্চিত করার ব্যাপারটির থেকে মানুষকে ডিপ্রাইভ বা বঞ্চিত করা হয়েছে। এদিকে বিকেলে দ্য ডেইলি স্টারের কনফারেন্স রুমে হামের প্রাদুর্ভাব ও শিশুর স্বাস্থ্য অধিকার নিয়ে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে বক্তারা এই সংকটের জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। এডিবি এবং ইউনিসেফ এই দুটো প্রতিষ্ঠান মিলে মোট 5 মাস সময় নষ্ট করেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গত 9 এপ্রিল শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ বাচ্চুকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক এখনও গ্রেফতার হয়নি। এতে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। এদিকে বিভিন্ন অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। প্রক্টরের অফিসে ঝুলানো হয়েছে তালা। অভিযুক্তকে ধরতে র্যাব পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সিসি ক্যামেরায় দেখা যায় ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী জানান, ফজিলাতুন্নেসা হল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই যুবক। ক্যাম্পাসে যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি। ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছি এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেজন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। পটুয়াখালীতে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে কলাপাড়া উপজেলার চালিতা বুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার জানায়, ভুক্তভোগীর মা ও ভাই তাকে ঘরে রেখে বাহির থেকে দরজায় তালা দিয়ে মাছ ধরার জন্য নদীতে যায়। সে সময় 2 যুবক শীত কেটে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে হাসপাতালে পাঠায়। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার হয়েছে মুন্সিগঞ্জে। বিকেলে লোহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন নদী পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। প্রথমে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। এরই মধ্যে স্বজনরা পরিচয় নিশ্চিতও করেছে। পরে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয় ফোরকানের মরদেহ। পদ্মা সেতুতে মোবাইল আর ব্যাগ রেখে নদীতে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তি ফোরকান বলে চিহ্নিত করেছিল পুলিশ। কাপাসিয়া থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম যৌথ উদ্যোগে লোহজন ঘোড়দৌড় বাজারের পদ্মা নদীর উপর থেকে ভাসমান অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তার মৃতদেহটি কাপাসিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাটে পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার রাজপুরে তিস্তা নদীর স্পার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে তিস্তা নদীর চরাঞ্চলে সহপাঠীদের সাথে খেলতে যায় 2 ভাই সিফাত ও স্বচ্ছ। খেলা শেষে স্বচ্ছ নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে সিফাতও পানিতে ডুবে যায়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিফাত কলেজ ছাত্র এবং স্বচ্ছ 9ম শ্রেণীর ছাত্র। তারা দুজনই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়নে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল এই বৈঠকের আয়োজন করে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ও জাতীয় প্রত্যাশা শীর্ষক আলোচনায় বক্তারা শহীদদের সঠিক তালিকা প্রকাশ এবং আহতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের তাগিদ দেন। গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজ্ঞ, মানবাধিকার কর্মী এবং শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। দুপুরে জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করে তিনি তহবিল সংকট সত্ত্বেও এই প্রকল্পে অর্থ ছাড় দেওয়ার কথা জানান। পাশাপাশি গত 7 থেকে 8 বছরে এই মেগা প্রকল্পে দুর্নীতি, লুটপাট তদন্তেরও ঘোষণা দেন। এর আগে সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে মন্ত্রী বলেন, বিগত সরকারগুলো জ্বালানি খাতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে। অর্থনীতি ঋণাত্মক অবস্থায় থেকে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর সময় লাগবে বলেও জানান তিনি। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে।
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির কারণে বিপাকে পড়েছেন পোশাক শিল্পের ২৬ উদ্যোক্তা। ভুয়া এলসি তৈরি করে উদ্যোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শত শত কোটি টাকা ঋণের বোঝা। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন, ঋণ ও এলসি সুবিধা বাতিল করায় বন্ধ হয়ে গেছে তাদের কারখানা, আর বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। এই অনিয়মের তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন শিল্প মালিকরা। একসময় নারায়ণগঞ্জের এই পোশাক কারখানার প্রতিটি মেশিনপত্রই সচল ছিল। কর্মব্যস্ত সময় পার করতেন শ্রমিক কর্মচারীরা, যেটি প্রায় ২ বছর ধরে বন্ধ। বেকার হয়েছে ২,০০০ শ্রমিক কর্মচারী। প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম এবং জালিয়াতিতে বন্ধ হয়েছে এমন আরও অন্তত ২৬টি কারখানা। সকালে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা জালিয়াতির মাধ্যমে সীমা অতিরিক্ত ঋণ ইস্যু করে এসব কারখানার নামে। মালিকের অজান্তেই তৈরি করা হয় ভুয়া ঋণপত্র। পণ্য না এলেও বাজার থেকে ডলার কিনে তা পরিশোধ করা হয়। যেখানে ফেক কমিটমেন্ট আইডি করা হয়েছে, এই ফেক কমিটমেন্ট আইডি 2023 সালে যতটুকু বের করছে তারপরে গিয়ে আরো তারা বের করছে। ফেক এলসি করে তারা কারেন্ট অ্যাকাউন্টে জমা করেছে, ডিরেক্টলি তারা বিএলও অ্যাকাউন্টে জমা করে সেগুলা দিয়ে ওই যে ফেক এলসি করছে সেগুলো পেমেন্ট করছে এবং এগুলো সাইকেলিং করারে ক্রমান্বয়ে একটা দিয়ে আরেকটা পরিশোধ করতে করতে অবস্থা হয়েছে। অস্বাভাবিক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতেছিল, সিডি অ্যাকাউন্টে। বারবারই আমরা প্রতিবাদ করতেছিলাম যে এই টাকা আসতেছে, অ্যাকাউন্টে ঢুকতেছে, এবং এই টাকা কিছুদিন পরে দেখতেছি আমরা নাই। সিডি অ্যাকাউন্টে টাকা নিতে হয় আমাদের প্রেয়ার বা আমাদের চেক নিত, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো আর তারা কিছু নেয় নাই, তারা নিজেরা এই টাকা দিয়ে ডলার করে পেমেন্ট করত। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ঋণপত্র খুলে কোটি কোটি ডলার লেনদেন হয়েছে এসব ব্যাংক হিসাবে, যেটি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের জানার কথা, কিন্তু সে সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাংক যখন এলসি খোলে, হোয়াট এভার অ্যামাউন্ট এলসি, সেটা যখন খোলে সেটা কিন্তু প্রিমিয়ার ব্যাংকের হেড অফিসার আইডি, ইন্টারন্যাশনাল ডিভিশন, তারপরে সিআরএম, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেস্ক বোর্ডে এটা হিট করে, সবাই জানে। তো যেখানে 10 লাখের এগেনস্টে 50 লাখ ডলার ব্যাক টু ব্যাক হয়, বাংলাদেশ ব্যাংক কি ঘুমাইছিল তখন? কি করছে তারা? তো অডিট আসতো বছরে 6 বার হেড অফিস, তারা কি করলো? এবং বাংলাদেশ ব্যাংক 2 বার করে অডিট আসতো, তারা কি করলো? এবং তারা কি এগুলি চোখে কিছু দেখে নাই? এই যে প্রত্যেক মাসে 3-4 কোটি ডলার কিনতেছে 2017 থেকে 18 সাল থেকে, এই ডলারগুলি কিনতেছে, তারা প্রশ্নগুলি কেন করলো না? এ ঘটনায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার কথাও জানান ভুক্তভোগী উদ্যোক্তারা। উল্টো ব্যাংকের পক্ষ থেকে মামলা করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই জালিয়াতির নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা ভোজশালাকে আদালত মন্দির হিসেবে স্বীকৃতি দেয় তৈরি হয়েছে বিতর্ক। স্থাপনাটিকে যুগের পর যুগ ধরে মুসলমানরা কামাল মাওলা মসজিদ হিসেবে মেনে আসছে। শুক্রবার হিন্দুদের পক্ষে বিতর্কিত এই রায় দেন মধ্যপ্রদেশের হাইকোর্টে 2 বিচারপতির বেঞ্চ। ধার জেলে অবস্থিত ভোজশালাকে দেবী সরস্বতী বা বাঘ দেবীর মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি সেখানে হিন্দুদের পূজা করার অনুমতিও দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, মুসলমানরা মসজিদের জন্য সরকারের কাছে বিকল্প জমি চাইতে পারবে। ভোজশালা বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগের সুরক্ষাধীন একটি ঐতিহাসিক স্থাপনা। মার্কিন প্রেসিডেন্টের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, আগামী 19 ও 20 তারিখ চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে হবে আলোচনা। মস্কো বেইজিং সম্পর্ক, অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে রুশ প্রেসিডেন্টের। এর পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক নানা বিষয় নিয়ে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এর সাথে আলোচনা করবেন তিনি। এর আগে গেল বছর রাশিয়া সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।